আমন্ত্রণ ২১-এর রাতে। আমাদের আজকের বিষয় হঠাৎ কেন এলোমেলো এনসিপি। আজকে আমাদের সঙ্গে আছেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডক্টর বৌদুদ হোসেন আলমগীর পাভেল এবং জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ২১-এর স্টুডিওতে। আমাদের আজকের বিষয় হঠাৎ কেন এলোমেলো এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি। গত দুদিন ধরেই বেশ কিছু কথাবার্তা চলছে, রাজনীতিতে নতুন করে একটি আলোচনা শুরু হয়েছে। আমি প্রথমেই আপনার কাছে জানতে চাই যে আসলে নতুনদের এই রাজনৈতিক দল নিয়ে মানে হঠাৎ কেন এরকম একটি অবস্থা তৈরি হলো? ঠিক, আপনি এলোমেলো শব্দটি কেন ব্যবহার করছেন আমি বলতে পারবো না। আমার মনে হয় কি যে দেখেন, রাজনীতিতে একটা চলমান একটা বিষয়, তাই না? সুতরাং এখানে কখনো কখনো মনে হতে পারে যে কোনো একটা জিনিস ছন্দবদ্ধ হচ্ছে, কোনো একটা ছন্দপতনের জায়গায় থাকছে। আমরা কিন্তু প্রথমের থেকেই বলছি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই গণ অভ্যুত্থান পরবর্তী সেই অগাস্টের প্রথম প্রহরেই বলেছেন যে নতুন এবং তারুণ্যের বা যে কোনো নতুন একটা ধারণা নিয়ে রাজনীতিতে যারা আসুক না কেন তাদেরকে আমরা স্বাগত জানাতে চাই। তো ফলে হতে পারে যে একটা রাজনৈতিক দলের তো একটা পথযাত্রা তো অনেকটা লম্বা হয়, অনেক সময় হতে হয়। তো ফলে তারুণ্য নির্ভর এই যে নবযাত্রা যাদের হয়েছে তাদের ক্ষেত্রে হয়তো এটিকে আমরা এলোমেলো বলছি, কিন্তু হয়তো সেটা রাজনীতির দিন শেষে সেইটা সত্যি সত্যি এলোমেলো কিনা সময় হয়তো সেটা উত্তর দেবে। তবে জনপ্রত্যাশা যেহেতু তাদেরকে নিয়েও অনেকটা রয়েছে যে একটা পরিশীলিত একটা সুন্দর রাজনৈতিক ধারায় বাংলাদেশ একটা নতুন নবযাত্রার পথে থাকবে। তবে এটা যেটাই হোক না কেন আমরা চাইবো যে এটা খুবই সাময়িক এবং এটা জনমনকে বিভ্রান্ত করবার বা তাদেরকে তাদের আস্থার সংকটে ফেলবে এরকম কিছুই হবে না, আশা করব আমরা। আর ভবিষ্যৎটাও যেন এরকম থাকে যে এরকম কোনো পরিস্থিতি যেন আবার জনমনে কোনো অস্বস্তি জন্ম না দেয়, সে সবাইকেই একটু সতর্ক এবং দায়িত্ববান হলে নিশ্চয়ই এই বিষয়টিকে আর আমাদের আলোচনায় আনতে হবে না। সারওয়ার তুষার, আপনাদের কাছে প্রত্যাশা কিন্তু অনেক মানুষের, সেই জায়গা থেকে হয়তো একটু ব্যত্যয় দেখলেই হয়তো মানুষের মধ্যে একটা প্রশ্ন ওঠে। আমরা সেই প্রশ্ন গত কয়েকদিন ধরেই সংবাদ মাধ্যমগুলোতে দেখছি, মানুষের কাছ থেকে আমরা শুনছি। আপনি কি মনে করেন আসলে যে এই অবস্থানটা বা দলের মধ্যে পাল্টাপাল্টি একটা অবস্থান শীর্ষ নেতাদের মধ্যে, একজনের বক্তব্য আর এক রকম, একজন, এইটা কেন? এই জায়গা থেকে আসলে বের হয়ে আসার জায়গাটা কোন জায়গায় মনে হচ্ছে? আপনাকে ধন্যবাদ। জাতীয় নাগরিক পার্টি একটা খুবই বিশেষ বাস্তবতায় আত্মপ্রকাশ করেছে, সেটা আপনারা সবাই জানেন। সাম্প্রতিক যে ঘটনা, এটা আমি মানে দলের মধ্যে খুব একটা এলোমেলো অবস্থা কিংবা পাল্টাপাল্টি অবস্থান সেরকম দেখব না। এটা আমি দেখব যে একটা দৃষ্টিভঙ্গিগত পার্থক্য আছে। কারণ সংশ্লিষ্ট যে ঘটনা, হাসনাত, সার্জিস তারা একটা মিটিংয়ে গেছেন এবং সেখানে হাসনাত এক ধরনের বক্তব্য দিয়েছেন, সার্জিস আরেক ধরনের বক্তব্য দিয়েছেন। আবার খেয়াল করবেন দুজনের বক্তব্যের মধ্যেও একটা প্যাটার্ন আছে, যে কতগুলো জিনিস বোঝা যাচ্ছে যে একটা বৈঠক হয়েছে, সেই বৈঠকে আওয়ামী লীগ নিয়ে কথা উঠেছে, এইসব ব্যাপার কিন্তু দুজনের বক্তব্যে আছে। একজন বলছেন যে এটা একটা সমঝোতার প্রস্তাব দেওয়া হয়েছে, আরেকজন বলছেন যে এটা মতামত জানানো হয়েছে। এইটুকুই হলো পার্থক্য। ফলে আমি এটাকে যেহেতু, এবং এটা খেয়াল রাখতে হবে যে আমাদের এই দলের যারা আছেন, মানে শীর্ষ পর্যায়ে যারা আছেন, তারা প্রত্যেকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মানে এই গণঅভ্যুত্থানের নেতৃত্ব বা সেখান থেকে উঠে এসেছেন। ফলে তাদের পার্সোনাল অপিনিয়নটাও খুব মানে হাই বা চড়া, সেটা তারা দেবেন এবং দিচ্ছেন। সেখান থেকে মনে হতে পারে যে আসলে কি দলের মধ্যে কোনো অনৈক্য সৃষ্টি হয়েছে কিনা। আমি সেটা এইভাবে দেখি না, কারণ এই ফেসবুক পোস্ট দেওয়ার পর তারা কিন্তু গতকালকে একসাথে বসে মিটিংই করেছেন এবং খুবই গণতান্ত্রিক, হ্যাঁ এটাই, হ্যাঁ। ফলে আমি এটাকে এভাবে দেখবো যে যেহেতু এটা একক নেতা নির্ভর কোনো দল না, এখানে আমরা শুরুতেই বলেছিলাম যে আমরা অন্তত শখানেক ন্যাশনাল লিডার প্রস্তুত করতে চাই, লিডারশিপ প্রস্তুত করতে চাই। ফলে প্রত্যেকের অপিনিয়ন থাকবে, কোনো অপিনিয়ন মানে পার্থক্যটা হবে মেজাজের ধরনে বা টোনের মধ্যে পার্থক্য হবে। যেমন নাসিরউদ্দিন পাটোয়ারি মনে করেছেন যে এই বক্তব্যটা যেটা ওনারা মিটিং করেছেন ইত্যাদি করেছেন সেটা না আসলেই ভালো হতো সামনে। হাসনাত মনে করেছেন যে যদি এরকম, তিনি যেভাবে ঘটনাটাকে ইন্টারপ্রেট করেছেন প্রস্তাবটাকে, তাতে তার মনে হয়েছে যে এখানে কি আওয়ামী লীগকে আনার প্রস্তাব মানে কোনো পায়তারা চলছে, তাহলে তো আমাদের ফাঁসি ছাড়া, নিশ্চিত মৃত্যু ছাড়া কোনো উপায় নেই। সেদিক থেকে তার এই আউটরেজ, পুরো ব্যাপারটাতেই আমাদের আলোচনাটা এখন আনফর্চুনেটলি হয়ে গেছে সেনাবাহিনী বনাম ছাত্র। এরকম হওয়া কিন্তু উচিত ছিল না। ইট হ্যাজ নাথিং টু ডু উইথ মানে সেনাবাহিনী। প্রশ্নটা হলো আওয়ামী লীগ নিয়ে। আপনি দেখবেন আউটরেজটা পুরোটাই আওয়ামী লীগ নিয়ে, এবং এই আউটরেজটা হয়েছে কিন্তু এখানে প্রধান উপদেষ্টার একটু দায় আছে আমি বলবো। উনি যখন ক্রাইসিস গ্রুপের সাথে একটা মিটিংয়ে বললেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধের কোনো পরিকল্পনা নাই,
নিষিদ্ধ করা হবে কি হবে না সেটা হচ্ছে আরেকটা আলোচনা, কিন্তু যখন কিনা বিচারিক প্রক্রিয়ায় কোনো দৃশ্যমান অগ্রগতি নাই, হ্যাঁ, তখন যখন প্রধান উপদেষ্টার মতো জায়গা থেকে কথাটা আসে এবং আবার কয়েকদিন আগে এরকম একটা মিটিং তিনি করে এসেছেন, এই সব কিছু মিলিয়ে কিন্তু এই মানে প্রতিক্রিয়াটাকে আমি সেভাবে দেখছি আর কি। তো সেটা আমি এভাবে বলবো যে আমরা নতুন এখনো তো সে অর্থে সাংগঠনিক কার্যক্রম শুরু করতে পারিনি, রোজার মাস, এবং এই দুজন সার্জিস এবং হাসনা দুজনই আমাদের সংগঠনে খুবই গুরুত্বপূর্ণ জায়গা আছেন, তারা পুরো বাংলাদেশের সংগঠনটা বিস্তৃতি করার দায়িত্ব তাদের। যখন আমরা রোজার পরে মানে ঈদটা শেষ হলে সাংগঠনিক কার্যক্রমে নেমে পড়বো, তখন তারা অনেক ব্যস্ত হয়ে যাবেন এবং তখন এই মানে এখন যেরকম মনে হচ্ছে যে পাল্টাপাল্টি বক্তব্য, সেগুলো থেকে দূরে এসে আমরা তখন সংগঠনটাকে গুছিয়ে নিতে পারবো। ফলে আমি মনে করি যে একটা নতুন দল হিসেবে ইটস ভেরি নর্মাল যে এগুলো হচ্ছে, কথাগুলো হচ্ছে। কিন্তু এনসিপি একটা জিনিস হচ্ছে যে এনসিপি কিন্তু আলোচনায়, মানে সব কিছু থেকে রিলেটেড হচ্ছে যে এনসিপি নিয়ে আলোচনা হচ্ছে এবং সেটা হওয়াটাই কাঙ্ক্ষিত, বা মানে সেটা হয়তো এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া এখন আছে। আমরা যদি আমাদের কাছে জনগণ, আপনি যেটা বলছেন যেটার কথা, যে জনগণের যে এক্সপেকটেশন সেটা মিট আপ করার দিকে আমরা আগাই এবং সেইটা যদি আমরা প্রমাণ করতে পারি, তাহলে আবারও দেখবেন যে পুরো পরিস্থিতিটা অন্যরকম ঘুরে যাবে বলে আমার ধারণা। জি, আপনি একটি কথা বলেছেন, আমি সেই জায়গায়টি যেতে চাই, যে বর্তমান সরকারের প্রসঙ্গটি আপনি তুলেছেন, যে এখানে আপনার দলের থেকে বলা হচ্ছে যে গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষা সরকার বাস্তবায়নের ক্ষেত্রে কতদূর এগিয়েছে আপনি মনে করেন? এটা মানে প্রোগ্রেস ইজ ভেরি স্লো, এবং মানে এটা বলতে হবে, কারণ হচ্ছে যে গণ অভ্যুত্থানের পরে যে সংস্কারের যে প্রধান এজেন্ডা কিন্তু রাষ্ট্র সংস্কার করা, এটা থেকে সরকার রাজনৈতিক দলগুলোর চাপে, অন্যান্য চাপে মানে মনে হচ্ছে এক ধরনের কোনো রকম একটা কিছু করে দিয়ে ইলেকশনটা দিয়ে চলে গেলেই তারা যেন নিস্তার পায়, এরকম একটা মনে হচ্ছে। আমরা কিন্তু একেবারেই ইলেকশনের বিরুদ্ধে না, খুব পরিষ্কারভাবে আমরা আমাদের শুরু থেকে বলছি যে ইলেকশন, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ইলেকশন, এবং যে টাইম প্রধান উপদেষ্টা বলেছেন ওই টাইমের মধ্যেই ইলেকশন হোক, কোনো অসুবিধা নেই, কিন্তু দ্যাট শুড বি এ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ইলেকশন, এটা আমরা বলেছি। কিন্তু যদি এরকম হয় যে ইলেকশনটা আমাকে এই টাইমের মধ্যে করতেই হবে, সুতরাং এর মধ্যে আমি সংস্কার হোক বা না হোক আমি ইলেকশন দিয়ে চলে যাব, তাহলে এটা খুবই আনফর্চুনেট হবে। কারণ আপনি অনেকগুলো কারণ, একটা হচ্ছে এতগুলো মানুষ রক্ত দিল, দ্বিতীয়ত হচ্ছে যে এতগুলো কমিশন কাজ করলো, সে কমিশনের প্রস্তাব আমাদের সামনে আছে, তারপরে যদি আমরা এবার না করতে পারি এবং যদি মনে করি যে পরবর্তী সরকার এসে করবে, আমার খুব আপনার সাথে নিশ্চয়ই আমার পরে আরও কথা হবে, আমার খুব ধারণা যে এর পরের সরকার এসে এগুলো কিছুই করবে না। যে সরকারি ক্ষমতায় আসুক, নির্বাচিত সরকারগুলোর ইতিহাস আমরা জানি, 3 জোটের রূপরেখার প্রসঙ্গ আমাদের মনে আছে, এই সরকারের কিন্তু ফুল লেজিটিমেসি আছে সংস্কার করার। বরং যদি সংস্কার না করে তাহলে এই সরকার একটা 111 টাইপের সরকার হয়ে যাবে। কারণ আপনি তো যদি নির্বাচন দেওয়াটাই যদি আপনার একমাত্র কাজ হতো, ইউ শুড হ্যাভ গিভেন দ্যাট উইদিন 3 মান্থস, 3 মাসের মধ্যে এটা দিয়ে আপনার চলে যাওয়া উচিত ছিল, 3 কি 4 মাসের মধ্যে, আপনি সেটা করেন নাই। তাহলে আপনি যেহেতু 1.5 থেকে 18 মাস ক্ষমতায় থাকবেন, আপনার এই থাকাটা ন্যায্য হবে যদি আপনি সংস্কার করেন। তো সেই সংস্কারগুলোর করার ক্ষেত্রে ডক্টর ইউনূস সাহেব উনি কখনো কখনো মনে হচ্ছে যেন পেরে উঠছেন না, কুলিয়ে উঠছেন না, কিংবা রাজনৈতিক দলগুলোকে মানে অবশ্যই গুরুত্ব দিতে হবে, কিন্তু অনেক ক্ষেত্রে অতিরিক্ত গুরুত্ব দিয়ে দিচ্ছেন। কিন্তু অন দ্য আদার হ্যান্ড রাজনৈতিক দলের বাইরেও যে বিপুল জনগণ আছে যারা এই বাংলাদেশের এবার প্রধান স্টেক হোল্ডার এই গণ অভ্যুত্থানে, তাদের সাথে কিন্তু এই সংস্কারের বিষয়ে তারা কিভাবে চায়, কি চায়, সেগুলো নিয়ে কোনো আলোচনা হচ্ছে না। যেমন সংবিধান নিয়ে যে এত বিতর্ক, আমরা বলছি বাতিল করে দেন, বিএনপি বলছে যে এটা থাকতে হবে। আপনার তো উচিত হচ্ছে জনগণের কাছে যাওয়া, জনগণ কি চায় এই সংবিধানের প্রশ্নে, তাদের কি অবস্থান। এটা সংবিধান মানে হলো গণ অভিপ্রায়, জনগণের ইচ্ছা অভিপ্রায় লিখিত দলিল। তাহলে আপনি জনগণের কাছে যাচ্ছেন না এবং আপনি মনে করছেন ইলেকশনের মধ্য দিয়ে জনগণের অভিমতটা যাচাই করা যায়, যেখানে কিনা যে দল ক্ষমতায় আসে তারা 35%-এর বেশি ভোট পায় না বাংলাদেশ ইতিহাসে। সেটা দিয়ে আপনি ওই 35% যার পক্ষে আছে আপনি মনে করছেন যে ওই দল যা চাইবে সেটাই হচ্ছে গণ অভিপ্রায়। এভাবে তো হয় না। কনস্টিটিউশন মেকিং, স্টেট মেকিং এর একটা সম্পূর্ণ আলাদা জার্নি আছে, সেটা আমি পরে সুযোগ পেলে বলবো। তো আমি এই পর্যায়ে এটা বলে শেষ করি যে ডক্টর ইউনূস সাহেব এবং এই উপদেষ্টা সরকারের দুটো সমস্যা খুব জেনুইন আমার কাছে মনে হচ্ছে। একটা হচ্ছে তাদের কনসেপচুয়াল ক্ল্যারিটির অভাব আছে এই গণ অভ্যুত্থানের পরের রোডম্যাপটা সম্পর্কে। দ্বিতীয়ত হচ্ছে তাদের মধ্যে এক ধরনের দুর্বলতা আছে বা এক ধরনের মানে কনফিডেন্সের অভাব আছে বলে আমার কাছে প্রতীয়মান হচ্ছে। জি, ধন্যবাদ সারওয়ার তুষার, আপনার বক্তব্য খুবই পরিষ্কার। আপনি নিশ্চয়ই শুনেছেন ডক্টর আলমগীর পাভেল তুষার যে কথাগুলো বলছিলেন, যে রাজনৈতিক চাপের মুখে সরকার তার জায়গা থেকে সরে এসেছে, যে আসলে সংস্কারের জায়গা থেকে সরকার সেই জায়গাগুলো করতে পারছে না। আপনি এই বক্তব্যের সঙ্গে কি একমত? আমি একটা কথা বলি, আমি কিন্তু মতামতের ক্ষেত্রে অন্যের মতামতকে শ্রদ্ধা করি সবসময়, এবং শিক্ষকতার অবস্থান থেকে আমি জানি যে আমার ছাত্রের সবগুলো কথাই শুনতে হয়, তার ভেতর থেকে কোনটা গ্রহণ করবার নয় সে ব্যাপারে কিন্তু আমার নিজস্ব একটা ধারণা যেটা তৈরি হয়, সেটা কিন্তু আমার শিক্ষা, আমার অভিজ্ঞতা, এটা আমাকে কিন্তু সেই জায়গাতে নিয়ে যায় আর কি।
সকল ক্ষেত্রে কিন্তু এই জিনিসটাকে আপনি ব্যতিক্রমের জায়গায় দেখতে পারবেন না। রাজনীতি কিন্তু এমন একটা জিনিস যেটা কিন্তু একটা পরিশীলিত প্রক্রিয়া পদ্ধতির মধ্যে দিয়ে কিন্তু রাজনীতিতে মানুষের অবস্থানটা তৈরি হয়। পৃথিবীতে রাজনৈতিক ইতিহাসে এরকম খুব কমই খুঁজে পাওয়া যাবে যে এলাম, দেখলাম এবং জয় করলাম, এরকমভাবে রাজনীতি হয় না। রাজনীতিতে একটা পরিশীলিত অবস্থান থেকে নিজেকে ঋদ্ধ করতে হয়, অভিজ্ঞতাকে লব্ধ করতে হয়, জনগণের কাছে যেতে হয়। জনগণ কখনো সেটাকে গ্রহণ করে, কখনো জনগণ তাকে পরিত্যাগ করে। তো ফলে অভিজ্ঞতার কোনো বিকল্প কোথাও নেই, এটা আপনি সকল ক্ষেত্রেই বলতে পারেন। একই রকম ক্ষেত্রে আপনাকে পরিশীলিত করবার জন্য কিন্তু একটা শিক্ষা কার্যক্রমের মধ্যে, একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়। সেটাও কিন্তু একটা রাজনৈতিক শিক্ষারই একটা অংশ। কারণ রাজনীতিতে আপনি দেখবেন যে একজন রাজনীতিবিদ তিনি পররাষ্ট্রমন্ত্রী হন, তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হন, অর্থমন্ত্রী হন, অর্থাৎ এই বহুধা দায়িত্বের যে জায়গাগুলো থাকে সেখানে একজনের কিন্তু সেই অভিজ্ঞতা পরিপূর্ণতার জায়গায় না থাকলে কিন্তু রাষ্ট্র পরিচালনার জায়গায় কিন্তু নির্বাচিত হয়তো হতে পারবেন, কিন্তু সফলতা দেখাতে পারবেন না। আবার একই সাথে একটা কথা থাকে যেটা হলো যে আমি সরকারের অংশ থেকে সরকারের সমালোচনা করব কিনা, সেটি কিন্তু একটা দায়বদ্ধতার জায়গা থাকে, তাই না? তো আমরা তো প্রত্যাশাও করেছিলাম এটা, যে যদি সত্যিকার অর্থে আমাদের রাজনৈতিক অবস্থানটা যদি এরকম হয় যে আমরা ওয়াচডগের মতন সরকারকে দেখব যে তারা তার দায়িত্ব পালনটা যথাযথভাবে করছে কিনা, সেটা একটা জায়গা হতে পারে। আর একটা জায়গা হতে পারে যে আমি সরকারের অংশ হয়েই সেই পরিবর্তনের একটা অংশীদার হব। তো একটা প্রায় বছরের মতন সময়কে আমরা প্রায় অতিক্রম করতে যাচ্ছি। সেখানে এই সংস্কার হওয়া না হওয়ার দায় কিন্তু সরকারের অংশ হিসেবে সবাইকে নিতে হবে যারা ছিলেন। তো ফলে যারা এই মুহূর্তে আমাদের যারা তরুণ, যারা একটা রাজনৈতিক দলের জন্ম দিয়েছেন, তারা সরকারের অংশ এখনও আছেন, কেউ কেউ ছাড়করের অংশ আগেও ছিলেন। তো ফলে এই দায়ের ক্ষেত্রে কিন্তু দেশ জাতি কিন্তু ওই ক্ষেত্রে তাদেরকে কিন্তু একটা দায়বদ্ধ করবার সুযোগটা পাবে যদি সরকারের সংস্কারের ক্ষেত্রে যদি কোনো সফলতা ব্যর্থতার পরিমাপ যদি কখনো হয়। তো সুতরাং এই ব্যাপারগুলো কিন্তু আমরা কিন্তু খুব হালকাভাবে দেখতে পারবো না, কারণ একটা দেশের জন্য কিন্তু প্রতিটি সময় প্রতিটি পরিবর্তন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা প্রায় লম্বা 15-17 বছরের একটা চলমান আন্দোলনের শেষ মুহূর্তে গিয়ে কিন্তু একটা অভ্যুত্থানের মধ্যে দিয়ে একটা স্বৈরাচারের পতনকে দেখেছি। জন আকাঙ্ক্ষা এখানে অনেক বেশি, তবে জন আকাঙ্ক্ষার এখানে ওই ক্ষুদ্র খণ্ডিতভাবে কোনো একটা কথা যদি আমরা বলে ফেলি যে 35% কিংবা 50%, এরকম করে বিভাজিত করবার ব্যাপারটা যদি থাকে, তাহলে ইলেকট্রাল সিস্টেমটাকে সেরকম করে যদি আমরা চিন্তা করতাম কখনো, যে পৃথিবীতে কোনো কোনো জায়গাতে এরকম তো হয় যে একটা ব্যক্তি বা একটা দলকে যদি নির্বাচিত হতে হয় তাহলে কমপক্ষে তার 51% বা 50%-এর বেশি জনসমর্থনের প্রয়োজন হয়। সেরকম ডাবল ইলেকশন করবার মতো প্রক্রিয়া অনেক দেশের জন্য আছে। আমাদের সংবিধানের মধ্যে যে প্রক্রিয়াটা বর্তমানে আছে বা অতীতেও ছিল, সেটা নিয়ে প্রশ্নবিদ্ধ কখনোই হয়নি এবং সে প্রক্রিয়া দিয়ে চলেছে। একটা সরকারের দল থাকে, বিরোধী দল থাকে, এবং দুই দলের ভেতরেই কিন্তু বলতে গেলে যে জনসমর্থন কারো পেছনে থাকে না এরকম না, জনসমর্থনের অংশ সবারই থাকে। এই শতভাগ মানুষ কোনো একটা জিনিসকে পছন্দ করবে বা চাইবে, এই প্রত্যাশা নিয়ে যদি আমি কোনো পরিবর্তনের কথা যদি ভাবি, সেটা বোধহয় খুব বেশি চাওয়া হবে। আর সংবিধান বাতিল বা সংবিধান রক্ষা, এটা চাইতে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আমি বাংলাদেশের ইতিহাসের যে বিগত প্রায় 50-54 বছর যে সময়কালে যারা আমরা অতিক্রম করেছি, সেটাকে আমি কিভাবে দেখব, সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস। ইতিহাসকে আমি এই মুহূর্তে অস্বীকার করতে পারি, কিন্তু আমি বা কেউ অস্বীকার করলে ইতিহাস কিন্তু বদলে যায় না বা পাল্টে যায় না। ইতিহাসকে তার গ্রোথধারা বা স্রোতধারাকে সাময়িকভাবে তো থামিয়ে দিতে পারবো, কিন্তু সত্যিকার অর্থে ইতিহাসের যে অংশে আমাদের যে একটা মহান মুক্তিযুদ্ধ ছিল, এই যে মুক্তিযুদ্ধের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব তার নিজের ব্যক্তিগত দায়িত্ব নিয়ে সমস্ত ভীতিকে অতিক্রম করে স্বাধীনতার ঘোষণা করেছেন, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন। ইতিহাসের সেই অংশটুকু তো আমরা আমাদের দলীয় অবস্থান থেকে তো আমরা বলবো না যে সেটিকে পরিবর্তন করবার বা সেটিকে আমি মুছে দেওয়ার মতো কোনো জায়গাতে আমি যেতে পারবো না। ঠিক সেখানে যেরকম স্বাধীনতার পক্ষের লোকজন ছিল, সেখানে স্বাধীনতার বিপক্ষের শক্তিও ছিল, তেমনি প্রত্যেকটা গণ অভ্যুত্থানের ক্ষেত্রেও দেখেছি আমরা যে তার পক্ষে এবং বিপক্ষের মানুষ আছে। ফলে ইতিহাসের স্রোতধারাতে যে প্রাকৃতিকভাবে এবং প্রবাহের মতন দিয়ে যে ঘটনাগুলো ঘটেছে, সেই ঘটনার ইতিবৃত্তগুলো কিন্তু আমাদেরকে ইতিহাসের অংশ হিসেবে মেনে নিতে হবে, এটি সত্যতা। জি, ডক্টর আলমগীর পাভেল, আমরা শুনেছি আপনার কথা। উনি একটি কথা বলছিলেন যে আপনাদের সম্পর্কে যে সরকারের অংশ, একটি কথা উনি বলেছেন, আর একটি অভিজ্ঞতার বিষয়, এই দুটি উনি উল্লেখ করেছেন। এই বিষয়গুলো আপনারা কিভাবে মোকাবেলা করেন? আসলে আপনাদেরকে যখন বলা হয় যে আপনারা সরকারের অংশ বা সরকার থেকে কোনো সুবিধা পান, সেই জায়গাটা আপনি আসলে
না, এটা আমি অনেকবার বলেছি। প্রথমত অনেকবার বলা হয়েছে কিংস পার্টি। তারপর আমরা বারবার বলেছি যে এই তর্কটা কেন মিসপ্লেসড, মানে এই কিংস পার্টি এই প্রেক্ষাপটে বলাটা। কিংস পার্টির ইতিহাসটা যদিও ভাই বলেছেন সরকারের অংশ, দ্যাট ইজ মোর অনারেবল ওই কিংস পার্টির তুলনায়। সরকারের অংশ যদি বলি, ধরেন এই সরকারের অংশ কে না? এই সরকার একটা বিচিত্র টাইপের সরকার আর কি। এখানে বিএনপির স্টেক আছে, এখানে জামায়াত ইসলামের স্টেক আছে, এখানে আর্মির স্টেক আছে, এখানে সিভিল সোসাইটির স্টেক আছে, এখানে ছাত্রদের স্টেক আছে, এখানে সবার মতামতের ভিত্তিতে সরকার গঠিত হয়েছে। ফলে এই সরকারের ফেইলিয়ার এরকম মনে করার কোনো কারণ নাই যেটা শুধু ছাত্রদের ফেইলিয়ার হবে। আপাত দৃষ্টিতে আমরা অনেকে হয়তো মজা পাবো যে আর ছাত্ররা হেরে গেল, এটা আসলে ন্যাশনাল ফেইলিয়ার হবে যদি এই সরকার ফেইলিয়ার করে, কিংবা তার যেটা ডেলিভার করার কথা সেটা যদি সে না করতে পারে। ঠিক আছে, ফলে সেখান থেকে আরেকটা জিনিস হলো যে মানে যেটা ভাই বললেন যে অভিজ্ঞতার ব্যাপার, এটা তো ঠিক যে অভিজ্ঞতা তো আর রাতারাতি হয় না। অভিজ্ঞতা তো মানে আপনাকে তো কোথাও না কোথা থেকে শুরু করতে হবে, শুরু না করলে অভিজ্ঞতা হবে কোথা থেকে? কিন্তু এরকম মনে করারও কোনো কারণ নাই যে এই যে যারা রাজনীতিতে এতগুলো ভাইব্রেন্ট তরুণ এসেছে তাদের ব্যাকগ্রাউন্ডগুলো একটু বোঝা দরকার। তারা কিসের মধ্যে দিয়ে এসেছে, তারা গত 7-8 বছর ধরে কী করেছে ঢাকা শহরে, কেউ কিন্তু কোনোদিন খোঁজ নেয় নাই। কোথাও মনে করা হয় না যে এই তরুণদের অপিনিয়ন আছে, তারা অপিনিয়ন মেক করতে পারে। তারপর যখন এই গণঅভ্যুত্থান ঘটেছে, এই গণঅভ্যুত্থান ঘটার পরে যখন এই তরুণরা যখন নেতৃস্থানীয় জায়গায় আছে, তখন এটা পুরনো এস্টাবলিশমেন্টের হজম করতে কষ্ট হচ্ছে, তারা মাঝে মাঝে সহ্য করতে বাধ্য হচ্ছে মানে জায়গাটা দিতে, কারণ জায়গাটা এটা এত ইনএভিটেবল যে আপনাকে দিতেই হবে। কিন্তু তাদের অনেক অসুবিধা হচ্ছে, এটা বোঝা যায়। এখন একটা যেমন অভিজ্ঞতার প্রসঙ্গ আছে, আরেকটা জিনিস হচ্ছে এটাও কিন্তু ঠিক, পুরনো চিন্তার নিগড় থেকে বের হতে না চাওয়ারও একটা অ্যাটেম্প্ট আমরা যারা সিনিয়র তাদের মধ্যে দেখতে পাই। যেমন বারবার যখন এই তরুণরা একটা নতুন রাজনীতির কথা বলছে, এটা না বুঝে বা না বুঝতে চেয়ে বা এটার প্রতি আন্তরিকতা না দেখিয়ে, এই যে ধরুন আওয়ামী লীগ এতদিন ধরে যে কাজটা করলো, মুক্তিযুদ্ধের পক্ষ বনাম বিপক্ষ, মুক্তিযুদ্ধ আপনি কি ইয়ের পক্ষে? পৃথিবীতে তো এরকম ভাই মুক্তিযুদ্ধ এরকম বড় বড় ঘটনা অনেক জায়গায় হয়েছে। কোথাও তো একটা দেশ 53 বছর ধরে এই মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ করে না। ভিয়েতনামে 15 বছর ধরে মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তারা যুদ্ধ করেছে এবং সেখানে নাপাম বোমা বৃষ্টির মতো ফেলা হয়েছে। সেই দেশকে আপনি আজকে যান, ওখানে কি পক্ষের শক্তি বিপক্ষের শক্তি এগুলো আছে? নাই। তাহলে প্রশ্নটা তো বারবার আমাকে কেন প্রমাণ করতে হবে মুক্তিযুদ্ধের পক্ষের? আমার এছাড়ার অপশন কি আছে? মুক্তিযুদ্ধকে আমার মানে আমি এটার গর্বিত উত্তরাধিকার এটা মনে করা ছাড়া আমার সামনে অপশন কি আছে? কেন আমাকে বারবার এই পরীক্ষা দিতে হবে? এটা কিন্তু খুব মানে একটা ব্যাড প্র্যাকটিস। বরং আপনি দেখবেন যে এরা যে বক্তব্য নিয়ে এসেছে, যে রাজনৈতিক প্রকল্প, যে রাষ্ট্র প্রকল্প, যে অর্থনৈতিক প্রকল্প, যে সাংস্কৃতিক প্রকল্প, যে ধরনের সামাজিক বন্দোবস্ত, রাজনৈতিক বন্দোবস্তের কথা এই তরুণরা বলছে, এটা মুক্তিযুদ্ধের সাথে কি কন্ট্রাডিক্ট করে নাকি মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষাটাকেই আরও ফ্যাসিলিটেট করে? এটা দেখলেই তো চলে। তারা বলছে একটা গণতান্ত্রিক বাংলাদেশ আমরা চাই, যেখানে মৌলিক অধিকার ক্ষুণ্ণ হবে না, যেখানে কোনোদিন আপনি ইলেকশন ছাড়া একদিন ক্ষমতায় থাকতে পারবেন না। বাংলাদেশে তো যতগুলো মানে আনইলেক্টেড গভর্নমেন্ট এসেছে, অবৈধ বা অনির্বাচিত সরকার এসেছে, সেগুলো তো এসেছে নির্বাচিত সরকারের মধ্য দিয়ে। এখানে আপনাকে এই প্রশ্নটা আমরা বারবার জিজ্ঞেস করছি, কেউ তো আমাদেরকে আজকে পর্যন্ত মিনিংফুল উত্তর দেয় নাই যে নির্বাচিত সরকারগুলোর মধ্য দিয়ে কেন বাংলাদেশে অনির্বাচিত সরকার কায়েম হয়। একটা কুতুবকা, তার মানে একটা প্রবলেম আছে। কেন দলীয় সরকারের অধীনে একটাও সুষ্ঠু নির্বাচন হয় নাই? কেন দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে ওই সরকারকে আর হারানো যায় না? এবং কেন একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে ওই সরকার আর ফেরত আসে না? তার মানে একটা কোনো স্ট্রাকচারাল ব্যাপার আছে, যেটা জাতিসংঘ পর্যন্ত আজকে বলছে যে স্ট্রাকচারাল ফর্মস অফ ডিসক্রিমিনেশন হ্যাভ এমার্জড ফ্রম ইটস কনস্টিটিউশনাল হিস্ট্রি। বাংলাদেশের তাহলে কি জাতিসংঘ বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অস্বীকার করছে? জাতিসংঘ পর্যন্ত বলছে যে বাংলাদেশের সাংবিধানিক ইতিহাসের মধ্যে স্ট্রাকচারাল ডিসক্রিমিনেশন আছে, এবং এই 72 সংবিধানকে মুক্তিযুদ্ধের রিফ্লেকশন মনে করা হচ্ছে সবচেয়ে বড়, আমি বলবো যে বিনয়ের সাথে বলতে চাই, এটা হচ্ছে সবচেয়ে বড় লজিক্যাল ফ্যালাসি। এটা মুক্তিযুদ্ধের কমপ্লিটলি বিপরীতে দাঁড়িয়ে আছে 72 সংবিধান। মানে আমাদের মুক্তিযুদ্ধ একদলীয় বাকশাল কায়েম করার জন্য আসে নাই, আমাদের মুক্তিযুদ্ধ মৌলিক অধিকার হরণ করার জন্য আসে নাই, এক ব্যক্তিকে যে ক্ষমতা কাঠামোর জন্য আসে নাই, এটা পিওরলি এসেছিল গণতন্ত্রের জন্য, এসেছে অর্থনৈতিক জাস্টিসের জন্য এবং ইত্যাদি ইত্যাদি। আমরা মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রটাকে বাদ দিয়ে, এটাকে ফেলে দিয়ে তারপর 72 সংবিধানটা করলাম। বাংলাদেশের প্রথম সংবিধান কিন্তু মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র, ওইটাকেই পূর্ণাঙ্গ করা উচিত ছিল। সেটা না করে 72 সংবিধান একটা অনির্বাচিত গণপরিষদ, অনির্বাচিত যারা 70-এর জন্য ম্যান্ডেট প্রাপ্ত ছিলেন, তাদের তো 71-এ মুক্তিযুদ্ধের পরে এই মানে নতুন দেশের জন্য সংবিধান প্রণয়ন করার ম্যান্ডেট তাদের ছিল না। তবু এই আপত্তিটাও ছিল তখন দলগুলোর তরফে, অন্যান্য দলগুলোর তরফে। এই আপত্তিগুলো মেনে নেওয়া হয় নাই, একরকম গায়ের জোরে একটা সংবিধান তারা করেছে, যেখানে একটা দলীয় মূলনীতিকে তারা ন্যাশনাল মূলনীতি করেছে। এই যে 4টা মূলনীতি, এই 4টা মূলনীতির ব্যাপারে তো 72 সালে 19 ফেব্রুয়ারির সমাবেশে শেখ মুজিবুর রহমান বলেছেন যে এটা আমাদের দলের মূলনীতি। সেই মূলনীতিটাকে আপনি সংবিধানে করেছেন এবং এটার ব্যাপারে ন্যাশনাল কনসেনসাস ছিল না। এই কথাগুলোকে তো আপনি শুধু বললেই হবে না যে এরা 72 সংবিধান বাতিল করতে চাওয়া মানে মুক্তিযুদ্ধকে বাতিল করতে চাওয়া। এই প্রশ্নগুলো উত্তর দিতে হবে যে আমাদের রিডিং অফ হিস্ট্রি তো একটু অন্যরকম, হ্যাঁ, এবং সেটা মোর অ্যাকিউরেট এবং মোর প্রো পিপল। আমরা চাচ্ছি মুক্তিযুদ্ধটাকে পিপলের কাছে নিয়ে আসতে, এবং সেখানে আমরা বলেছি যে যেগুলো ইনকমপ্লিট
মুক্তিযুদ্ধের যে সমস্ত আশা আকাঙ্ক্ষা এবং কমিটমেন্ট, এগুলো 24 পূরণ করবে। 24কে আমরা এখানে দেখি। এখন এটা বললে মানে গতকালকে সালাউদ্দিন সাহেবও বলেছেন যে 24 এবং 71 এবং 24কে এক কাতারে আনা উচিত না। আমরা তো বলিনি এক কাতারে আনিনি, আমরা বলেছি ইট ইজ এ কন্টিনিউয়েশন। ওই যে একটা হিস্টোরিক্যাল পিরিয়ডের আপনার যা করার কথা ছিল আপনি সেটা করতে পারেন নাই, এখন সেটা করব আমরা, এইটুকু বলা হয়েছে। এটাতে মানে অসুবিধাটা কোথায়? জি, আমি ডক্টর আলমগীর পাভেলের কাছে জানতে চাচ্ছি এই বিষয়টি, যে ওই অনেক কথা বললেন তুষার, 71 আর 24কে এক কাতারে আনা উচিত না, এটি আপনার দল থেকে গতকালকে বলা হয়েছে। এটা তো কাতারের প্রশ্ন নয়, সেটা হচ্ছে আমি শুরুতেই যেটা বলেছি, ইতিহাস তো, তাই না? 71 একটা ইতিহাস, 24 একটা ইতিহাসের অংশ আগামীতে নিশ্চয়ই হবে। এই দুটোরই একটা মর্যাদা আছে, সব মহিমা আছে, এবং সেই মহিমা জায়গাতে সবাই যার যার জায়গাতে প্রতিষ্ঠিত হবে। এটা ব্যক্তিগত মতামত দেয়া বা না দেওয়ার পর কিছু নির্ভর করে না। হ্যাঁ, এটা ঠিক, তুলনা করবার দরকার নেই। আমরা তো তুলনা করবার কথা বলছি না, যে প্রত্যেক জিনিসই হয় তাই, কোনোটার সাথে তুলনীয় হতে পারে না। 71-এর একটা মহিমা ছিল আলাদা, 24-এর মহিমা আলাদা। সুতরাং দুটাকে দুই অর্থে আপনাকে কিন্তু তার সব মহিমায় তাকে জাগ্রত থাকতে, তাকে বিকশিত হওয়ার সুযোগটা দিতে হবে। কয়েকটা বিষয় আমি বোধহয় একটু রেসপন্ড করতে পারি। সেটা হলো যে আমি যেহেতু শিক্ষকতা করি, আমাকে কিন্তু সবসময় এই তারুণ্যের সাথেই কিন্তু আমাকে বসবাস করতে হয়, প্রতি মুহূর্তে তাদের সাথে কথোপকথনে থাকি আমি। তো ফলে আমি যে দলের মিডিয়ার দায়িত্ব আমি পালন করি, সেখান থেকে আমি কিন্তু খুব স্পষ্টভাবে জানি যে তারুণ্যকে অ্যাকোমোডেট করার মতন সবচেয়ে বড় দল যদি কিছু থাকে, তাহলে সেটা কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে নেতৃত্বের বর্তমান যিনি পুরোধার জায়গাতে আছেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি নিজেও জানেন যে তার সংশ্লিষ্টতা এই অভ্যুত্থানের কোন পর্যায়ে কী ছিল সেটা তাদের অজানা নেই। এবং এই পুরোটা সময়টাতে আমরা কিন্তু ওই তারুণ্যকে সবসময় কিন্তু অভিনন্দিত করেছি, স্বাগত জানিয়েছি, এবং এখনও আমাদের অবস্থানে কিন্তু কোনো পরিবর্তন হয়নি। সুতরাং তাদের তারুণ্যকে অ্যাকোমোডেট করবার জন্য যদি বাংলাদেশে যদি কোনো সত্যিকার অর্থে কোনো বক্ষ বা কোনো বুক থাকে, তাহলে সেটাকে বলবো সেটা কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল। তারা কিন্তু এই তারুণ্যকেই আগামী দিনের জন্য একটা সত্যিকার অর্থে বাংলাদেশ পরিচালনা বা তাদের কাছে একটা নিরাপদ বাংলাদেশ দেওয়ার জন্যই কিন্তু, যখন এই স্বৈরাচারের বিরুদ্ধে কেউ যখন কোনো কথা বলতো না, যখন কোনো সংস্কারের কথাটা ছিল যেন একটা অকল্পনীয় জিনিস, একটা যেন মনে হচ্ছিল যে যেখানে আমাদের মুক্তি নেই, স্বৈরাচারের কবলে আমরা নিগৃহীত হচ্ছে প্রতি মুহূর্তে, সেখানে সংস্কারের এত বড় বড় কথা কেন বলছে? তখন 31 দফা যে রাষ্ট্র কাঠামো মেরামতের যে কথাগুলো জনাব তারেক রহমান বলেছেন, সেটার যদি আমার ছোট ভাই সেটাকে দেখার সুযোগ হয়ে থাকে, তাহলে তার ভেতরে কিন্তু প্রকৃতপক্ষে আগামী দিনে তরুণের জন্য পথ নির্দেশনা তৈরি করা, তরুণদেরকে অ্যাকোমোডেট করা, তারুণ্যকে দিয়ে দেশ পরিচালনা করার কথাই কিন্তু বিবৃত হয়েছে তার প্রতিটি ছত্রে ছত্রে। এবং তার সাথে আমি কিন্তু শতভাগ একমত যে অভ্যুত্থানের ভেতর দিয়ে যে আকাঙ্ক্ষার যে সরকারটি প্রতিষ্ঠিত হয়েছে, সেই সরকারের প্রতিষ্ঠাতে তার পরবর্তী পর্যায়ে তার সফলতা ব্যর্থতাকে আমরা কিন্তু আমাদের নিজেদের সফলতা ব্যর্থতার সাথে একাত্ম করে ফেলেছি। ফলে কোনো অবস্থাতে আমরা এই ব্যর্থতা তো দেখতে চাইব না, বা দেখতে জনগণও চাইবে না, দল হিসেবে তো আমরা তো নই। তো ফলে আমরা তাদের কাছে যে গণ আকাঙ্ক্ষা আছে, সেই গণ আকাঙ্ক্ষার কাছে তারা খুব দ্রুত পৌঁছবেন এবং সময়ক্ষেপণ হবে না, এরকম একটা বাস্তবতা দেশের মানুষের মতন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমরাও দেখতে চাই। আর একটা যেটা হলো মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষার কথা যেটা আছে, যেটা বাস্তবায়ন হয়নি, সত্যিকারে তো মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা তো বাস্তবিত হয় নাই। মুক্তিযুদ্ধ যে সামাজিক ন্যায় বিচারের যে কথাটি বলবার দায়বদ্ধতা, যেটি আপনারা জানেন যে সংস্কারের যে অংশগুলোর ক্ষেত্রে যখনই সুযোগ পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সেক্ষেত্রে কিন্তু তার সেই সামর্থ্যের ভিতর থেকে সেটা কিন্তু করা হয়েছে। যেমন একদলীয় শাসন ব্যবস্থা 75-এ প্রতিষ্ঠিত হয়েছিল, আমাদের দলের প্রতিষ্ঠাতা যিনি প্রথম সুযোগেই কিন্তু বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছেন। বাংলাদেশ পরনির্ভর একটা বাংলাদেশ ছিল, সেটাকে তিনি কিন্তু একটা অর্থনৈতিক মুক্তির রাস্তায় নিয়ে গেছেন, গার্মেন্টস এবং সেই মধ্যপ্রাচ্যে আমাদের শ্রমশক্তি রপ্তানির মধ্য দিয়ে। বেগম খালেদা জি একটা প্রতিষ্ঠিত প্রেসিডেন্সিয়াল ফর্ম, রাষ্ট্রপতি শাসন ব্যবস্থাকে পরিবর্তন করে সংসদীয় গণতন্ত্রে নিয়েছেন। একটা নির্বাচন ব্যবস্থাকে পরিশুদ্ধ করবার জন্য একটা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাপনা দিয়েছেন। ফলে সংস্কারের ধারণার সাথে বিএনপি সবসময় আছে। 19 দফা কর্মসূচি বলেন, ভিশন 2030 বলেন, 31 দফা কর্মসূচি বলেন, তার প্রতিটি ছত্রে ছত্রে কিন্তু এই আমরা যেটা বলছি যে বাংলাদেশের রাষ্ট্র কাঠামোর যে মূল জায়গাগুলো ছিল, আমাদের প্রশাসনিক আইনের জায়গা, আমাদের বিচার পদ্ধতির প্রত্যেকটা জায়গা ক্ষয়িষ্ণুর এমন একটা জায়গায় গেছে যার মেরামতের কোনো বিকল্প নেই। যার জন্য আমরা কিন্তু রাষ্ট্র কাঠামো মেরামত শব্দটি শুরু করেছি। যখন আমার ভাইরা তখন হয়তো তারা রাজনীতির সরাসরি সেই প্রত্যক্ষ বা মঞ্চে আসার কথা, তখন হয়তো তারা প্রস্তুতি নেননি বা ভাবেননি, তখন থেকে কিন্তু এই কথাটি আছে। এবং আমরা কিন্তু 31 দফাকেই আগামী বাংলাদেশের জন্য মনে করি যে, যেটা হয়তো তার কোনো অংশের সাথে তাদের দ্বিমত আছে কিনা আমি জানি না, থাকবার কথা নয়, কারণ জন আকাঙ্ক্ষার সাথে সম্পৃক্তি রেখে সেটাই কিন্তু আমাদের আগামী দিনের চলার পথের পথ নির্দেশিকা হিসেবে দল পালন করতে চায়। জি,
সংস্কারের প্রসঙ্গটি এসেছে, আমি এই প্রসঙ্গে আপনি আলোচনা করব, বিস্তারিত আলোচনা করতে হবে, একটি বিরতি নিতে হবে আমাদেরকে। দর্শক, একটি বিরতি নিচ্ছি, বিরতির পর আবারও ফিরবো 21 রাতে, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন 21 রাত। আমাদের সঙ্গে আছেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডাক্তার মওদুদ হোসেন আলমগীর পাভেল এবং জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার। বিরতিতে যাওয়ার আগে ডাক্তার আলমগীর পাভেল সংস্কার নিয়ে কথা বলছিলেন। সংস্কার তো আসলে সংস্কারের বেশ কিছু কয়েকটি জায়গায় আমাদের সংস্কারের চলছে, 11টি জায়গায় বিষয়ে সংস্কার চলছে। এর মধ্যে গত কালকে আপনারা সংস্কারের বিষয়ে আপনাদের মতামত জানিয়েছেন সরওয়ার তুষার, সেখানে আপনি নিজে ছিলেন, সেখানে আপনি বেশ কিছু বক্তব্য দিয়েছেন। আমরা সেই বিষয়ে আমরা আসলে মানে সংবিধান সংস্কার আসলে কতটুকু আপনাদের জায়গা থেকে? আমরা বলেছি যে এই বিদ্যমান সংবিধান আর কোনোভাবেই গণ অভিপ্রায়ের সাথে নাই, গণ অভিপ্রায়ের বিপরীতে দাঁড়িয়ে আছে। ফলে আপনাকে এবং এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা মনে করি এই সংবিধানটা অপ্রাসঙ্গিক হয়ে গেছে। যদিও কনস্টিটিউশনের মধ্য থেকে এই সরকার শপথ নিয়েছে এবং নিতে হয়েছে আর কি, এস্টাবলিশমেন্টের তো অনেক ব্যাপার থাকে। এবং তারপর আপনি দেখবেন যে হাইকোর্টের একটা অবজারভেশন আছে এরকম যে এই সরকারের বৈধতা হচ্ছে ওই 106, শুধু সেটা না, এবং তারা পরিষ্কারভাবে বলেছে যে জনগণের ইচ্ছা দ্বারা সমর্থিত এই সরকার। এটা হচ্ছে হাইকোর্টের ল্যাঙ্গুয়েজ। এখন আমরা বলেছি যে এই সংবিধানটা বাতিল হয়ে গেছে, আপনি একটা নতুন সংবিধান করেন। পৃথিবীতে এরকম বহু বহু উদাহরণ আছে যে এই ধরনের পরিস্থিতিতে নতুন করে সংবিধান লেখার, তাতে করে মহাভারত অশুদ্ধ হয়ে যায় না। এরকম অনেক, তুরস্কে 4 বার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বসেছে, গণপরিষদ বসেছে, অনেক উদাহরণ আছে। ভেনেজুয়েলায় 20 বার সংবিধান লেখা হয়েছে, থাইল্যান্ডে। আমরা বলেছি যে আপনি একটা নতুন সংবিধান লেখেন, তাতে সেখানে পুরনো সংবিধানের যে সমস্ত ভালো ভালো প্রভিশন আছে সেটা আপনি নেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি নতুন সংবিধান লিখতে অসুবিধাটা কোথায়? আমরা এই পথে যাব না কেন? এটা গেলে কি হবে আমরা যদি সবাই একসাথে থাকি? এই সংবিধান একটা এক ব্যক্তিকেন্দ্রিক ক্ষমতা কাঠামো এবং প্রধানমন্ত্রীকে যে অ্যাবসলিউট পাওয়ার দিয়েছে এবং প্রায় জবাবদিহিহীন একটা ক্ষমতা কাঠামো, সেখান থেকে আমরা বলেছি যে একটা নতুন সংবিধান এমন করে হোক যেখানে ইনস্টিটিউশনগুলো, এবং প্রধানমন্ত্রীর কারণে অন্যান্য ইনস্টিটিউশন কাজ করতে পারে না, তার ইচ্ছাই ইচ্ছা। ইভেন এখানে ইলেকশনটা কেমন হবে এটা নির্বাচন কমিশন এটা ঠিক করে না, ঠিক করে আসলে প্রধান নির্বাহীর ইন্টেনশনটা কি। যেমন শাহাবুদ্দিন সরকারের আমলে যে রফ কমিশন একটা নির্বাচন, ভালো নির্বাচন উপহার দিল, বিএনপি ক্ষমতায় আসলো, সেই একই রফ কমিশন বিএনপির অধীনে কিন্তু খুব ন্যাক্কারজনক নির্বাচন উপহার দিয়েছে। ফলে নির্বাচন কমিশন কিন্তু এখানে ম্যাটার করছে না, করছে প্রধান নির্বাহীর ইন্টেনশন বা প্রধান যে দলের হাতে ক্ষমতা তার ইন্টেনশন। এই কারণে আমরা বলেছি যে এমন একটা সংবিধান করতে হবে যেখানে সাংবিধানিক প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে কাজ করতে পারে এবং চেক অ্যান্ড ব্যালেন্স থাকে। একটা প্রতিষ্ঠান জাস্টিস ডেলিভার করতে ফেল করলে অন্য একটা প্রতিষ্ঠান মানে পিপলকে যেটা ডেলিভার করার কথা সেটা করবে। এই ধরনের একটা সংবিধান হলে অসুবিধার কথা আমি জানি না। আমরা আমাদের দিক থেকে বলেছি এবং সেটার পদ্ধতি হিসেবে আমরা বলেছি গণপরিষদ নির্বাচনের কথা। আমাদেরকে বলা হচ্ছে যে আপনারা নির্বাচন পেছানোর জন্য এই কাজ করছেন। এখন আমাদের কাছে কথাটা আশ্চর্যের মনে হয়, মানে এই অভিযোগটা, কারণ কনস্টিটিউয়েন্ট ইলেকশন, অ্যাসেম্বলির ইলেকশন তো একটা ইলেকশন এবং একটা জাতীয় নির্বাচন। তো আমরা বলছি জাতীয়, আপনি যে গণপরিষদ নির্বাচন করেন, আমাদেরকে বলা হচ্ছে আপনারা জাতীয় নির্বাচন পেছাতে চান, কিন্তু গণপরিষদ নিজে একটা জাতীয় নির্বাচন। গণপরিষদ নির্বাচনটা করতে হবে কারণ যখন সংবিধান পরিবর্তন কিংবা বড় ধরনের মৌলিক সংস্কার করতে হয় তখন গণপরিষদ নির্বাচন ছাড়া অন্য কোনো উপায় থাকে না। নির্বাচিত পার্লামেন্টে এটা করা যায় না, কারণ নির্বাচিত পার্লামেন্টে আপনি এই সংবিধানের অধীনে নির্বাচনটা হয় এবং এই সংবিধানকে রক্ষা করার জন্য আপনি প্রতিশ্রুতিবদ্ধ থাকেন। সামান্য কিছু সংশোধনী করা যায় যেটাতে বেসিক পাওয়ার স্ট্রাকচারে কোনো বদল ঘটে না। ভাই বলেছেন 2016 সাল থেকে বিএনপি সংস্কার রাজনীতি করে। আমার বয়স কম, কিন্তু তবুও আমি কিন্তু আমার রাজনীতির হাতে খড়িটাই সংস্কারের রাজনীতি দিয়ে। আমরা 2018 সাল থেকে সংস্কার রাজনীতি করছি এবং বাংলাদেশে রাষ্ট্র মেরামত, রাষ্ট্র সংস্কার, এগুলো আমার যে প্রাক্তন সংগঠন সেই সংগঠন থেকে প্রথম এসেছে। রাষ্ট্রচিন্তা, রাষ্ট্র সংস্কার আন্দোলন, বিএনপি এগুলোর চাপেই পরবর্তীতে খুব পরিষ্কারভাবে রাষ্ট্র সংস্কার কথা বলতে বাধ্য হয়েছে। এবং বিএনপির 31 দফায় রাষ্ট্র সংস্কারের যে কথা বলা আছে অনেকগুলো উইশফুল থিঙ্কিং আছে, আই রেসপেক্ট দ্যাট, কিন্তু আমি মনে করি এটা এখন অনেকটাই অপ্রাসঙ্গিক হয়ে গেছে এই পিরিয়ডে। কেন? কারণ অনেকগুলো কমিশন এই সরকার করে ফেলছে। দ্বিতীয়ত হচ্ছে এখানে রাষ্ট্রের ক্ষমতা কাঠামো মৌলিক পরিবর্তনের কোনো প্রস্তাব নাই। 70 অনুচ্ছেদ নিয়ে বিএনপির অবস্থান হচ্ছে এটা নিয়ে আমরা পরীক্ষা নিরীক্ষা করব। ঠিক আছে, আমরা দেখেছি যে বিএনপির প্রস্তাব ভালো, কিন্তু তারা এক ব্যক্তিকেন্দ্রিক যে ক্ষমতা কাঠামো সেটা আসলে টিকিয়ে রাখতে চায়, এটাকে তারা চেঞ্জ করতে চায় না। উচ্চ কক্ষে তারা যে প্রস্তাব দিয়েছে সেখানেও আপনি দেখবেন আমাদের প্রস্তাবের সাথে তাদের ফান্ডামেন্টাল পার্থক্য আছে। আমরা বলেছি ইলেকশনের আগে উচ্চ কক্ষের প্রার্থীদের নাম জানাতে হবে আপনাকে, কারণ আমি একবারই ভোট দেবো এবং আমি জানার অধিকার আছে আমি কার জন্য উচ্চ কক্ষে ভোট দিচ্ছি। বিএনপি কিন্তু
ইলেকশনের পরে নির্বাচিত হওয়ার পরে সিলেক্টেড কিছু লোক, পরিচিত কিছু লোক তাদের পক্ষের, তারা তাদেরকে উচ্চকক্ষে পাঠাতে চায়। আমাদের আইডিয়াটা কমপ্লিটলি আলাদা একদম। আমরা ইলেকশন চাই, এখানে মিক্সড ইলেকশনের কথা বলেছি, যে লোয়ার হাউসে এখন যেভাবে ইলেকশন হয় সেভাবে, আর আপার হাউসে আপনি সারা দেশে যে পার্সেন্টেজ অফ ভোট পাচ্ছেন সেই পার্সেন্টেজ অফ ভোটের এগেনস্টে আপনার সিট বরাদ্দ করা হবে আপার হাউসের জন্য, এরকম প্রস্তাব আছে। মানে আমাদের স্টেট প্রকল্পটা হচ্ছে একটা ডেমোক্রেটিক স্টেট করা, যেখানে আন্দোলনে যদি পুলিশ বর্বর কায়দায় গুলি চালায় কিংবা আন্দোলনকে দমন করতে যায়, তখন বিচার বিভাগ বলতে পারবে স্টপ শুটিং, ঠিক আছে? এই জিনিস, এবং আপনি দেখেছেন জুলাই মাসে কিন্তু বিচার বিভাগকে একজন রিট করেছিল যে গুলি চালাতে বন্ধ করতে পারেন, ওই রিট খারিজ করে দেওয়া হয়েছিল। তার মানে এখানে স্টেট প্রকল্পটা এরকম। আমরা এটার বিরুদ্ধে গিয়ে বলেছি যে একটা গণতান্ত্রিক রাষ্ট্র করেন, এবং সেটা করার পদ্ধতি হিসাবে আমরা বলেছি এটা এমন না যে গণপরিষদ নির্বাচন করলে এনসিপি সুবিধা পাবে আর জাতীয় সংসদ নির্বাচন হলে বিএনপি সুবিধা পাবে, ব্যাপারটা একদমই এরকম না। এবং আমাদের তো আলাদা করে সুবিধা পাওয়ার কিছু নাই, আমরা একটা নতুন দল কতটুকু কি করতে পারবো সামনে সেটা তো সময় বলবে, কিন্তু আমরা একটা পদ্ধতি এবং একটা প্রক্রিয়ার উপর জোর দিয়েছি নীতিগতভাবে। এই জিনিসটা আমরা মনে করি যে খারিজ করার আগে আন্তরিকভাবে বোঝা দরকার যে কোথা থেকে আসছে, যুক্তি প্রণালীটা কোথা থেকে আসছে, সেটা বুঝলে সবার জন্যই ভালো হবে। ডক্টর আলমগীর পাবেল, আপনি ওই কথাই আসতে চাচ্ছি যে তুষার বলছিলেন। প্রথম বিষয়টা হলো কি যে আমরা কিন্তু যখন শব্দ চয়নের ক্ষেত্রে বা বাক্য নির্বাচনের ক্ষেত্রে না যদি একটু সতর্ক থাকি, তাহলে হয় কি যে অন্যকে অশ্রদ্ধাটা করা হয় না আর কি। হ্যাঁ, যেমন আমি যদি বলে ফেলি যে 31 দফা এখন অপ্রাসঙ্গিক হয়ে গেছে, উনি কিন্তু নিজেও বলেছেন যে 31 দফার মধ্যে উইশফুল অনেক থটস আছে যেগুলোকে চিন্তা করবার জায়গা আছে, এবং সেখান থেকে কিন্তু উনি আবার এটাও বলে ফেললেন যে এক ব্যক্তিকেন্দ্রিক চিন্তা থেকে 31 দফা পরিণত হয়েছে, সেখানে সে ব্যাপারে কোনো কথা নেই। আমার মনে হয় কি যে একটা দফার ভেতরে তো একেবারে পরিপূর্ণভাবে সকল বিস্তৃতি দিয়ে তো সবগুলোকে তো লিপিবদ্ধ করবার সুযোগ থাকে না। তবে মনে হয় যে তার যদি মূল এসেন্সটা, যে ওর ভেতরকার সার কথা বা মোদ্দা কথা যদি উনি দেখতেন, তাহলে কিন্তু কখনোই মনে হতো না যে 31 দফা অপ্রাসঙ্গিক হয়ে গেছে আর কি। বরং বলতে পারি যে 31 দফাতে এমন অনেক দূরদর্শী ভাবনার কথা বলা হয়েছে যেটা হয়তো এখনো পর্যন্ত আমরা সেই মাপের চিন্তার কাছে যেতে পারিনি। কারণ আমি 31 দফা সম্পর্কে আমাকে কিন্তু দেশব্যাপী এই প্রচারণা কাজটি করতে হয়, এবং সেখানে এক ব্যক্তিকেন্দ্রিক সরকারের জায়গাটি কোথায় আছে আমরা ঠিক বলতে পারবো না। কারণ সেখানে কিন্তু বলা আছে যে রাষ্ট্রের এই ক্ষমতার ভারসাম্য করবার জন্য এই 3টি বিভাগকে স্বতন্ত্র এবং তার স্বাতন্ত্র্যের জায়গা থেকে এমনভাবে ক্ষমতাবান করতে হবে যে দেশে যেন ভবিষ্যতে কখনো আর স্বৈরাচারের উদ্ভব হতে পারে না। এটি কিন্তু 31 দফার মূল কথা। কিন্তু তাই বলছেন। সুতরাং এই জায়গাতে যদি আমি এই কথাটাকে আমাকে শুনতে হয় যে 31 দফা অপ্রাসঙ্গিক, তাহলে আমার মনে হবে যে 31 দফা ব্যাপারে হয়তো কিছু ভ্রান্তি আছে, হয়তো আমাদেরই ব্যর্থতা হতে পারে যে সেটা তার কাছে এটা অপ্রাসঙ্গিকতার কাছে গেছে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে 31 দফা যদি আমরা একটু ভালো করে যদি একটু সুযোগ নিয়ে পড়ি, কারণ হয় কি অনেক সময় কোনো একটা ব্যাপারে আমি যেটা উপস্থাপন করি আমার কাছে কিন্তু সেটাকে শ্রেষ্ঠত্ব প্রমাণ করার একটা আকাঙ্ক্ষা থাকে, তখন আমি অন্য একটা শুনতে চাই না। কিন্তু সেটা না করে যদি এটা হয় যে না, অন্যের বক্তব্যের মধ্যে বা অন্যের উপস্থাপনার মধ্যেও গ্রহণযোগ্য কিছু আছে, তখন সেখানে একটা অ্যাকোমোডেশন থাকে। এবং রাজনীতিতে কিন্তু এই কথা শুনবার এবং অন্যের মতামতকে শ্রদ্ধা জানাবার চর্চাটাই কিন্তু রাজনীতির সবচেয়ে বড় বিউটি, সবচেয়ে বড় সৌন্দর্য। সেখানে এই প্রত্যেকটা মানে আমার উচ্চারণের মধ্যে যদি এরকম থাকে যে ওর ভেতর কিছুই নেই, ওটা পরিত্যাজ্য। এবং আরেকটা কথা যেটা বলা হয়েছে যে কমিশন তো সবগুলো হয়ে গেছে, তো ফলে এই বিএনপির এগুলো কমিশন টমিশন বলার কথা কি আছে? বিএনপির এই 31 দফার প্রথম দফাতে কিন্তু বলা আছে যে সংবিধান সংস্কার কমিশন করতে হবে, এবং সেই সংবিধান সংস্কার কমিশনটা করার ভেতর দিয়ে সংবিধানের কতটুকু পরিবর্তন করা যৌক্তিক, কতটুকু পরিবর্তন না করে আমরা রাখতে পারবো, যেটা আমার ছোটবাবু স্বীকার করলো যে সংবিধানের যেগুলো বিউটিফুল যে অংশগুলো আছে সেগুলোকে আমরা তো রেখে দিতেই পারি। তো সুতরাং এই কমিশনগুলো তৈরি করার ফলে অন্য প্রয়োজনীয়তাটা চলে গেছে, এটাও কিন্তু মনে করবার কোনো কারণ নেই। কারণ একটা কমিশনে আমি আমলা নির্ভর অথবা কিছু ব্যক্তি যারা ওই কাজে ওই প্রসঙ্গে বা ওই ক্ষেত্রে কাজ করেন, এই ধারণা থেকে আমরা কিন্তু কমিশনে কিছু ব্যক্তিবর্গকে নির্বাচন করেছি। তারা জন আকাঙ্ক্ষার পরিপূর্ণতা ওখানে বিচার কতটুকু করতে পেরেছেন সেটাও কিন্তু একটা প্রশ্ন। তো ফলে নির্বাচনের মধ্য দিয়ে কিন্তু জন আকাঙ্ক্ষার পরীক্ষা করবার সর্বশ্রেষ্ঠ পদ্ধতি বিশ্বব্যাপী স্বীকৃত। তো সেই কাজটি করবার জন্য আমরা অনির্বাচিত জায়গা থেকে এটাকে একেবারে পুরোপুরিভাবে গ্রহণ করে ফেলবো, সেই ধারণাটাই প্রতিষ্ঠিত থাকবো, নাকি জন আকাঙ্ক্ষাকে যেটাকে সত্যিকার অর্থে প্রমাণ করে একটা প্রকৃত নির্বাচনের মধ্যে দিয়ে গিয়ে তাদের মাধ্যমে 31 দফাতে এরকম প্রত্যেকটা জায়গাতে, এমনকি আপনাদের মিডিয়া নিয়ে মিডিয়া কমিশন গড়ার কথাও সেখানে বলা হয়েছে যে এই মিডিয়া যেন কখনো একটা ব্যক্তির চাটুকারিতার প্রতিষ্ঠানে পরিণত না হয়। মিডিয়া যেন একটা জবাবদিহিতার জায়গাতে এমন একটা জায়গায় থাকে যে আপনি মুক্ত কণ্ঠে আপনার কথাটি বলতে পারবেন। ফেসবুকে একটা শুধুমাত্র লাইক দেওয়ার জন্য আপনাকে আয়না করে যেতে হবে না। এই নিশ্চয়তার বিধানগুলোর জন্য কিন্তু 31 দফা 3-4টা পৃষ্ঠাকে আমি যদি
পরিপূর্ণভাবে বিস্তৃত করার ভেতরকার যে মোদ্দা কথাগুলো আছে এইগুলোকে যদি বিশ্লেষণের জায়গায় যদি আমি আনতে না পারি তাহলে 31 দফার প্রতি অবিচার করা হবে। সেখানে কিন্তু ওই একটা ভ্রান্তি থেকে এই অপ্রাসঙ্গিকতার কথা কিন্তু বারবার উঠে আসবে। তুষার, আলোচনাগুলো কি আসলে টেবিলেই থেকে যাবে নাকি আসলে মানুষের কাছে পৌঁছবে? আমার মনে হয় যে অনেক সময় আমরা কথা শুনি যে 31 দফার বিষয়ে আপনাদের দিক থেকে সংস্কারের কথা বলা হয়, সেই কথাগুলো আসলে কি সব মানুষের কাছে পৌঁছাচ্ছে? মানে সব মানুষের কাছে পৌঁছাচ্ছে বলতে একটা হলো টপ ডাউন অ্যাপ্রোচ, যে আমি একটা দফা ঠিক করব, তারপর আমি সেটা নিয়ে মানুষের কাছে যাব। তো সেটা রাজনৈতিক দলকে এগুলোকে করতে হয়, কোনো অসুবিধা নেই। কিন্তু এই আমি যে কারণে বলছিলাম যে এই সরি যদি আমি হার্শ মনে হয় আমার কথা, আমি যেটা বলতে চাচ্ছিলাম, যেমন ভাইয়ের কথার মধ্যে কিন্তু এসেছে যে মিডিয়া সংস্কার কমিশন এই গভর্নমেন্ট করেছে, আমি কিন্তু এটাই বলার চেষ্টা করছিলাম যে বিএনপির প্রপোজাল এগুলো আছে কিন্তু অনেকগুলো তো এই সরকারই করে ফেলছে। ফলে আপনাকে তো একটু এগিয়ে ভাবতে হবে, এবং যেই কনটেক্সটে বিএনপির 31 দফা এসেছিল এটা আলাদা কনটেক্সট। গণ অভ্যুত্থানের পরে আপনি যদি সারা বাংলাদেশে দেখেন, দেয়ালগুলো যদি আপনি পড়েন, তরুণরা তো সংস্কারের আকাঙ্ক্ষায় লিখে রেখেছে। তো এই তরুণরা তো বাংলাদেশের জনগণ, এবং একটা তরুণ মানে একটা ফ্যামিলিকে রিপ্রেজেন্ট করে। তার মানে এটা অলরেডি সারা দেশে বিস্তৃত। এবং এটা কি আশ্চর্যের না যে এত দেয়াল লিখন? আমি সারা বাংলাদেশে সমস্ত জায়গায় পড়েছি, মোটামুটি যত জায়গায় আমার যাওয়া সম্ভব হয়েছে। আপনি ঢাকা শহরে দেখতে পাচ্ছেন কোথাও ইলেকশন দেন এই কথাটা নাই। তার মানে কি এই তরুণরা যারা ভোট দিতে পারে না কোনোদিন, তারা এখন ভোট দিতে চায় না? ডেফিনেটলি তারা ভোট দিতে চায়, এবং বাংলাদেশে ভোট হলে তারা উৎসবমুখর পরিবেশে ভোটে গিয়ে জয়েন করবে। কিন্তু তারা ভোটটাকে এখন প্রধান করছে না। তারা মনে করছে যে এমন একটা বাংলাদেশ চাই যেখানে আমার প্রত্যেক দিনকার জীবন আরও সহজ হবে। এবং সাম্প্রতিক কিছু জরিপেও এই কথাটা উঠে এসেছে। এবং তারা একটা ফেয়ার সিস্টেমের আন্ডার ইলেকশনে যেতে চায়। আমিও সেই তরুণদেরই অংশ। এই কথাটাই তো আমরা বারবার বলছি যে তরুণদের সংস্কার, ইলেকশন তো বাংলাদেশে ইলেকশন ছাড়া অন্য কোনো কিছু হওয়ার কোনো বাস্তবতাই নেই। বাংলাদেশ ইলেকট্রাল সিস্টেমে ছিল, আবার যাবে। এটা তো মিশন না, কিংবা আরবের কোনো দেশ না যেখানে ইলেকশন হবে না। অবশ্যই এখানে ইলেকশন হবে, ইলেকশন ইজ ইনএভিটেবল। কিন্তু কোন সিস্টেমের আন্ডার ইলেকশন হবে এটাই হচ্ছে প্রধান প্রশ্ন। ডেমোক্রেটিক সিস্টেমের আন্ডারে নাকি একটা অথরিটেরিয়ান অটোক্রেটিক সিস্টেমের আন্ডার ইলেকশন? আমি যেটা আগে প্রশ্ন তুলেছি যে নির্বাচিত সরকারগুলো কেন ক্ষমতা ছাড়তে চায় না, তাদেরকে কেন বাধ্য করতে হয়? নেগেটিভভাবে হয় কু করতে হয়, পজিটিভভাবে হয় গণঅভ্যুত্থান করতে হয়। যেটাই হোক একটা কিছু করতে হয়। তারা, আপনি ধরেন আওয়ামী লীগ যে কাজটা করলো, এই যে ক্ষমতা এতদিন ধরে লিঙ্গার করলো, বিএনপিকে এটা অতীতে চেষ্টা করে নাই? এই বিচারপতির বয়স বাড়ানো নিয়ে বাংলাদেশে কি ঘটেছে আমরা কি জানি? এবং শুধুমাত্র পছন্দের বিচারপতির বয়স বাড়ানোর জন্য বাংলাদেশে কি সংবিধান সংশোধনী আনা হয় নাই এই 2006 সালে? এবং সেটা লগি বৈঠা 111 এই জিনিসগুলোকে আমরা জানি না? 95 সালে যে ইলেকশন, যে বিতর্কিত ইলেকশনটা হলো এবং তার বিরুদ্ধে আন্দোলন হয়ে আবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে আনতে হলো, এই দায়গুলো তো বিএনপিকে কম আর বেশি নিতে হবে। এবং আন্তরিকভাবে এখন অনেক ভালো ভালো কথা বিএনপি বলছে, উই মাস্ট অ্যাপ্রিসিয়েট দ্যাট। এবং আমরা মনে করি সব দায়িত্বশীল কথা বলছে বিএনপি, সবচেয়ে বিং দ্য লার্জেস্ট পার্টি। কিন্তু এই যে তাদের অতীতের রাজনীতির আমরা একটা অ্যাসেসমেন্ট দেখতে চাই যে আমাদের এই জিনিসগুলো ভুল হয়েছিল অতীতে। কোথাও তারা পরিষ্কার করে এটা বলছেন না, বরং 96 ওই ফেব্রুয়ারির বিতর্কিত ইলেকশন নিয়ে কথা উঠলে আমি কয়েকটা জায়গায় কথা বলেছি, আমি জানি না ভাই কি বলবেন, কিন্তু বিএনপির অন্যান্য গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ কিন্তু এটাকে এক ধরনের জাস্টিফাই করার চেষ্টা করেছেন। ঠিক আছে, তারপর হচ্ছে এই বিচারপতি বয়স বাড়ানো, এরপর এই ইত্যাদি, এগুলো নিয়েও কিন্তু তারা খুব পরিষ্কার করে বলেন না। বিএনপির কাছে আমরা কেন বারবার বিএনপির কথা বলতেছি? বিএনপির কথা এই কারণে বলছি যে বিএনপি হচ্ছে সেই দল যাদের প্রধান ব্যক্তি একজন সামরিক ব্যক্তিত্ব ছিলেন। তিনি গণতান্ত্রিক প্রক্রিয়া বাংলাদেশে শুরু করেছেন। মানে উনি না করলেও পারতেন এটা, কিন্তু তিনি একটা গণতান্ত্রিক প্রক্রিয়া আনাটাকে জরুরি মনে করেছেন। তিনি উর্দি পরে মানে শাসন পরিচালনা করতে চান নাই, ভেরি মানে ম্যাচিউরড এবং সুদূরপ্রসারী। সেই দলের কাছ থেকে আমরা জিয়াউর রহমানের যে রাজনীতি সেটুকু তো বিএনপির কাছে দেখতে পাই না। খালি আপনাকে তো বললেই হবে না জিয়াউর রহমানের 19 দফার মধ্যে আমরা আছি, 2030 ভিশন 2030, আমরা রিফ্লেকশন দেখতে পাই না। একটা হলো এই যে চেঞ্জের পলিটিক্সের ক্ষেত্রে, স্ট্রাকচারাল চেঞ্জের পলিটিক্সের ক্ষেত্রে বিএনপির প্রচণ্ড অনীহা। গতকালকেও সেটা তারা জাতীয় ঐক্যমত্য কমিশনে পরিষ্কার করেছে। আজকে নিউ এজের হেডিং দেখেন, বিএনপি এবং সিপিবি কোনো ধরনের চেঞ্জ চায় না, এনসিপি নতুন ইলেকশন চায়, মানে নতুন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ইলেকশন চায়। এটা আজকে লিড নিউজ নিউ এজের, বাংলাদেশে এটা প্রধান সারির দৈনিক। এবং এর বাইরেও সারা দেশে সাংগঠনিক আমাদেরকে বলা হচ্ছে আমরা সরকার আনুকূল্য পাচ্ছি, কিন্তু একটু যদি আমরা অফ দ্য রেকর্ড আমরা সবাই এটা বুঝি, হয়তো এখন আমরা বলবো না যেহেতু আমরা অন রেকর্ড আছি, পুরো দেশের ডিসি, এসপি, ওসি, ইউএনওরা বিএনপির কথায় উঠছে এবং বসছে। আমি নিজে নরসিংদীতে কাজ করি, নরসিংদীর বাস্তবতা আমি জানি, সেখানে কিভাবে বিএনপিকে ফেভার করা হচ্ছে এবং আমাদের ছাত্রদেরকে কোণঠাসা করা হচ্ছে, পারলে কোথাও মামলা দেওয়া হচ্ছে এবং তাদেরকে এক ধরনের মানে পলাতক করা হচ্ছে। এই জিনিসগুলো সারা দেশে করছে। বিএনপি কিন্তু ইলেকশনের মধ্যে দিয়ে ক্ষমতায় আসার আগেই মানে পাওয়ারফুল হয়ে গেছে। ঠিক আছে, পুরো ডিসিএসপি, এই প্রশাসনিক যারা আছে কর্মকর্তা, তারা বুঝতে পারছেন সামনে বিএনপি ক্ষমতায় আসবে, তারা মনে করছেন, এবং এই জন্য তারা বিএনপির পক্ষ হয়ে কাজ করছেন। সারা দেশে বাস্তবতা এটা। এবং চাঁদাবাজি, বিভিন্ন জায়গা দখল, এগুলো তো আছে। এবং অন্তর্কোন্দলে এই পর্যন্ত 35 জন নিহত হয়েছে বিএনপির এই গত 6-7 মাসে। আমার কাছে হিসাব হলো 35 জন, এটা আরো সংখ্যাটা আরো বেশি।
অন্যান্য জায়গায় কোনো অন্যান্য রাজনৈতিক দলের উপর হামলা করছে। তার মানে বিএনপির শীর্ষ নেতৃত্ব থেকে খুব ভালো ভালো কথা আসছে, যেটা অ্যাপ্রিসিয়েট করার মতো, কিন্তু দলের রাজনৈতিক সংস্কৃতি খুব বদলেছে এরকম বলা যাবে না। এবং এইটা বললেই বিএনপির তরফ থেকে একটা জাস্টিফিকেশন দেওয়া হয়, আমরা তো ভাই 3000 লোককে বহিষ্কার করেছি। তো 3000 লোক এটা কি খালি হতে থাকবে, আপনি বহিষ্কার করতে থাকবেন, হবে বহিষ্কার করবেন, এটা তো কোনো প্রক্রিয়া না। কোথাও কোথাও এরকম ভিডিও আসছে কিন্তু আমাদের কাছে, যে বিএনপি নেতারা বলছেন একটু আস্তে ধীরে রয়েস হয়ে খান আপনারা, এরকম তাদের ইনস্ট্রাকশন এরকম হচ্ছে। তো এইখান থেকে বিএনপিকে মানে আমরা কোনো কোনো ক্ষেত্রে শঙ্কিত, বিএনপি যদি এখনই এরকম করতে থাকে, ইলেকশনের পরে ক্ষমতায় আসলে তারা কি করবে, এবং আমরা আদৌ মানে তখন বিরোধী দলের রাজনীতি করতে পারবো কিনা যদি বিএনপি ক্ষমতায় যায়। যেভাবে তারা বিএনপির যে অ্যাটিটিউড সারা দেশে দেখতে পাচ্ছে, আমাদেরকে তো কোথাও দাঁড়াতে দিবে বলে তারা মনে হচ্ছে না। এইসব জিনিস নিয়ে আমাদের শঙ্কা, এই কারণে আমরা এখনই এই উদ্বেগগুলো জানিয়ে রাখছি। আশা করি সেগুলো হবে না, না হলেই ভালো। বিএনপির শীর্ষ নেতৃত্বের তরফ থেকে যে ধরনের একটা সবাইকে নিয়ে চলার একটা টোন দেখা যাচ্ছে, আশা করি যে এটাই বাস্তবে ঘটবে। ডাক্তার আলমগীর পাভেল, তুষার অনেকগুলি কথা বলেছেন আপনাদের সম্পর্কে, আমি শঙ্কা বোধ করছেন তারা বিএনপিকে নিয়ে। বলতেই পারে, এটা তো আমরা তো আমি বলেছি যে কেউ মুক্ত চিন্তার বাংলাদেশে কথা বলবার স্বাধীনতাটাই তো সবচাইতে বড় স্বাধীনতা, এটাই জনাব তারেক রহমান সাহেব এটাই বলেছেন, এবং আমিও মনে করি যে এই কথাটা উষ্মা প্রকাশ করবার কিছু নেই। তবে কথা হলে কোনো কোনো জায়গাতে না, আমি কিন্তু চেয়েছিলাম যে এটা একটা একাডেমিক ডিসকাশনের পর্যায়ে থাকুক, কিন্তু এটা ওই যে গতানুগতিক টকশোতে চাঁদাবাজি এটা সেটা এই পাল্টাপাল্টিতে ঠিক আমার অবস্থান থেকে যাওয়াটা ঠিক আমি খুব শোভন মনেও করছি না। কারণ আমি যদি এই চাঁদাবাজির কথা বলতে গিয়ে যদি আমি বলি যে কোনো রাজনৈতিক দল যারা নতুন আত্মপ্রকাশ করেছে তারা তাদের অর্থের সোর্স বলতে অস্বস্তি বোধ করছেন, এটাও তো জবাবদিহিতার জায়গা নয়, তাই না? অথবা অনেকে যদি এই প্রশ্ন করেন তাহলে একেবারে তারকা খচিত কোনো জায়গাতে আমি একটা অনুষ্ঠান করবার সুযোগ করছি, যেটা আমি মনে করি যে আমি ওই প্রসঙ্গের ভিতরে আমি যাব না, কারণ এটা আমার মনে হয় যে আমাকে ঠিক হয়তো ওর রিড করতে একটু সমস্যা হয়েছে, যার জন্য এই প্রসঙ্গের ভেতরে গিয়ে হয়তো আমাকে ওই জায়গাতে গিয়ে ওই সময় ক্ষেপণের জায়গাতে যাওয়াটা আমার জন্য ঠিক যৌক্তিক হবে না। আর বিএনপির কথায় উঠছে বসছে এটি ঠিক আমার মনে হয় যে রেসপন্স করার আমি খুব বেশি প্রয়োজন মনে করছি না। বিএনপি সবসময় বরং এই অস্বস্তিতেই আছে যে পুরো দেশে প্রশাসন বা পুলিশ বিএনপির কথা শোনে না বলেই তো আজকে এই অবস্থাকে বিএনপির সেই অভিযোগের জায়গা থেকে কথাগুলো বলতে হয়। আমি বরং ফিরে আসি সেই মানে আমি যে একাডেমিক যে পার্টটুকুতে আমরা কথা বলছিলাম, যেটা কথা ও বলছিল যে পত্রিকাতে যে হেডলাইনগুলো হয়েছে সেই জায়গাগুলোতে কথা, সেটা হলো কি যে 31 দফার এখন উপযোগিতার কথাই তার একটা প্রশ্ন এই জন্য এসেছে যে এখনকার কন্টেন্ট বা কনটেক্সটটা আলাদা হয়ে গেছে। আমি কিন্তু তা মনে করি না। কারণ হলো কি, দেখেন রাজনীতিতে কিন্তু ভবিষ্যৎই দেখতে হয়। একজন রাজনীতিবিদ যদি আগামী 50 বছরের পর বাংলাদেশের প্রেক্ষাপট বা বিশ্ব রাজনীতির অবস্থা কী হবে এটা যদি প্রকৃতপক্ষে এখন যদি অনুধাবন করতে পারে, তাহলে আগামী দিনে জনগণের জন্য বা তারুণ্যের জন্য, পরের প্রজন্মের জন্য রাজনীতিতে তারা কিন্তু কিছু রেখে যেতে পারবে না। আর একটা যেটা হলো কি যে এই অভ্যুত্থানের অনেকগুলো কারণের মধ্যে এটাও তো বুঝতে হবে যে পরপর 3টি নির্বাচনে জনগণ বা তারুণ্য ভোটাধিকার বঞ্চিত হয়েছে। এই ক্ষোভ এই অভ্যুত্থানকে সামনের দিকে এগিয়ে নিতে সহায়তা করেনি, এই সত্যকেও তো অস্বীকার করা যাবে না। আবার ঠিক একই রকমভাবে আমাকে এটাও মানতে হবে যে 15-17টি বছর ধরে যে ক্ষোভ, যে অবিচার, যে অন্যায় বিএনপি বা অন্যান্য যে সমস্ত বিরোধী দলের প্রতি করা হয়েছে, সেটা একটা আগ্নেয়গিরির সেই লাভাগুলোকে উত্তপ্ত করছিল একটা উদ্গীরণের জন্য। সেই উদ্গীরণের কাজটা জুলাই আগস্টের অভ্যুত্থানের মধ্যে দিয়ে ছাত্র জনতার সবারই অংশগ্রহণের মধ্যে দিয়ে, দেশের জনগণের এবং সকল রাজনৈতিক দলের অংশগ্রহণের মধ্যে দিয়ে হয়েছে। ফলে এই জায়গায় আমাদের প্রত্যেকটা ওনারশিপটা কালেকটিভ হলে না সৌন্দর্যমণ্ডিত হয়। যেমন আমাদের স্বাধীনতা যুদ্ধ একটা দল যখন তার নিজের কাছে কুক্ষিগত করার চেষ্টা করেছে, তার ফলে আমরা স্বাধীনতাকে ম্লান করে দিয়েছি, স্বাধীনতার সেই সৌন্দর্যটা আমরা কিন্তু ঠিক বিকশিত হতে দিইনি। ঠিক তেমনি 24 এবং জুলাই 24-এর যে অভ্যুত্থানের যে এসেন্স বা বিউটি, সেটাকেও যদি আমরা সার্বজনীন রাখতে পারি, জনগণের এটা তাদের দ্বারা সংগঠিত একটা জিনিস হয়েছে, এটাকে যদি আমরা যদি এই অর্থে যদি বিবেচনা করতে পারি, তো তার বিকাশ, তার সৌন্দর্য, তার স্বকীয়তা কিন্তু আরো বেশি প্রস্ফুটিত হয়। জি, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সরওয়ার তুষার, আপনি সংক্ষেপে যদি কিছু বলেন এই সার্বিক বিষয় নিয়ে। না, ঠিক আছে, মানে আমি তো খুব প্রথম দিকে খুব একাডেমিক একটা বলার চেষ্টা করলাম যে বিএনপির 31 দফার মধ্যে 31 দফা অনেক প্রস্তাব আছে, কিন্তু কোনো স্ট্রাকচারাল মৌলিক চেঞ্জের কোনো সেখান থেকে আমরা পাই না। মানে এই বিদ্যমান পাওয়ার স্ট্রাকচারটাকে অক্ষুণ্ণ রেখে এই 31 দফাকে বাস্তবায়ন করা সম্ভব হবে বলে আমি মনে করি না। এটা হচ্ছে আমাদের পজিশন, এবং সেখান থেকে আমরা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ইলেকশনের মধ্য দিয়ে একটা ডেমোক্রেটিক কনস্টিটিউশন করার প্রস্তাব দিয়েছি, এবং আমরা বলেছি যে এটা বিএনপির নেতৃত্বে হোক, অসুবিধা কোথায়?
একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ইলেকশন হলে তো ধরা যাক বিএনপি এই মুহূর্তে হলে বিএনপি হয়তো জিতবে, বা জনগণ আমাদের পক্ষে থাকলে আমরা জিতবো, যারাই, বা এটা মিক্সড হবে। তো সেখানে গিয়ে আমরা একটা ডেমোক্রেটিক কনস্টিটিউশন বানাবো না কেন? এবং সেখানে বানানোর ক্ষেত্রে জুলাই চার্টারের কথা এসেছে, অন্যান্য সংস্কার কমিশন এসেছে, এই চার্টারগুলো নিয়ে আমরা কথা বলবো যে এটার কোনটার প্রস এন্ড কনস কি। 70 আর্টিকেল নিয়ে বিএনপির একটা পজিশন আছে, আমাদের একটা পজিশন আছে, অন্যান্য দলের একটা পজিশন আছে, এটা নিয়েই তো গণপরিষদে বিতর্ক হবে। এবং একটা লিমিটেড টাইমের মধ্যে, এটা 4 মাস হোক 6 মাস হোক যাই হোক, কিংবা 120 দিন 150 দিন, একটা লিমিটেড টাইমের মধ্যে একটা বিতর্কের মধ্য দিয়ে আমরা একটা কনস্টিটিউশন প্রপোজ করবো যেটা গণভোটের মধ্যে পাস হয়ে আসবে। এটাই এর চেয়ে বড় ডেমোক্রেসি কি আছে? আপনি একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ইলেকশন করছেন, জনগণের ভোটে প্রতিনিধিরা যাচ্ছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে, বানানোর পরে, সংবিধান বানানোর পরে আবার আপনি গণভোটে পাঠাচ্ছেন। হ্যাঁ, এটা প্রক্রিয়াটা কিন্তু খুব সুন্দর। এবং আমরা বলছি যে এর পরে এই 6 মাস বা 1 বছর যে সময় হোক, ওই নির্বাচিত বডিটাই মানে কনস্টিটিউশন বানানোর পরে তারা পার্লামেন্টে পরিণত হবে। এটাতে বিএনপি যে বলছে আপত্তি করছে, আমাদের কাছে পরিষ্কার না কেন এই আপত্তি। আমার মনে হয় যে আমরা একটা চমৎকার একটা আলোচনার ক্ষেত্র এখানে প্রস্তুত করতে পেরেছি। তবে সবচেয়ে বড় জিনিসটা হলো কি যে আলোচনা কোনো একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠন করার পরেই হতে হবে, আগে করা যাবে না। এটাও কিন্তু আমার মনে হয় যে কোনো একটা সীমাবদ্ধ চিন্তাভাবনার জায়গা আর কি। একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হবে নাকি সংসদ নির্বাচনের পর তারাই সংবিধান প্রণয়ন করে সেই সংবিধানকে যেভাবে দেশের মানুষের জন আকাঙ্ক্ষার কাছে যাবে, এই ব্যাপারে আলোচনা যেমন সংসদে হতে পারে, সংসদের আগেও তো হতে পারে। যে জন আকাঙ্ক্ষার ক্ষেত্রে দুজনেরই লক্ষ্যবস্তু যদি একই হয়, আমাদের প্রত্যাশা যদি এটি হয় যে আমরা আগামী দিনে যে প্রজন্মের জন্য একটা সত্যিকার অর্থে নিরাপদ বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, সেক্ষেত্রে তো আমাদের মনে হয় না যে ভিন্নতা কিছু আছে। আমার মতের যতটুকুই পার্থক্য থাকুক, আমাদের পথ তো একটাই। তো সুতরাং এক্ষেত্রে তো আমরা অনেক কথা বলে এটার একটা সত্যিকার অর্থে সুষম সমাধান বের করতে পারি। জি, আমাকে শেষ করতে হচ্ছে। আজকে সময় শেষ। আরো অনেক বিষয়ে আসলে প্রশ্ন ছিল যারা ছিল আমাদেরকে, সেই হয়তো অন্য কোনো দিন হয়তো আপনাদের কাছ থেকে আমি সেই বিষয়গুলো জানার চেষ্টা করব। আজ এখানেই শেষ করতে হচ্ছে। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে কাল রাত 12টায়। আপনারা সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর 21-এর সঙ্গে থাকুন।